আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে খুবই ভালো আছো। ইউজি কোচিং কর্তৃক আয়োজিত নবম দশম শ্রেণী কেমিস্ট্রি বইয়ের চ্যাপ্টার 3 পদার্থের গঠনের ধারাবাহিক পর্বের আজ দ্বিতীয় পর্ব। প্রথম পর্বে আমরা 5টি টপিক নিয়ে আলোচনা করছি। আজকে পর্ব 2 এ আলোচনা করব পরমাণু মডেল বা আমাদের ষষ্ঠ টপিক নিয়ে। পরমাণুর মডেলের ভিতরে আমরা এখানে দুইটি মডেল সম্পর্কে জানতে পারি আমাদের বই থেকে। তা হচ্ছে একটি হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল আর একটা হচ্ছে বোর পরমাণু। এখন এই রাদারফোর্ড পরমাণু মডেলের ভিতরে আরো দুইটি অংশ আছে। একটি হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের মতামত আর আরেকটা হচ্ছে সীমাবদ্ধতা। এখন রাদারফোর্ড পরমাণু মডেল, বিজ্ঞানী রাদারফোর্ড এই পরমাণু মডেলটি প্রস্তাব করেন 1911 সালে। কত সালে? 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড যে পরমাণু মডেলটি প্রস্তাব করেন তা করেন হচ্ছে 1911 সালে। এই 1911 সালে যে পরমাণু মডেলটি প্রস্তাব করেন এই মডেল সম্পর্কে আমরা আজকে জানবো। এর ধারাবাহিকতা আজকে প্রথমে আমরা পড়বো হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের মতামত। ওকে, তাহলে আমি এখানে রাদারফোর্ড পরমাণু মডেলের প্রত্যেকটি মতামতকে সুন্দরভাবে এখানে গুছিয়ে রেখেছি। এখন প্রথমে আমরা যদি পড়ি 1 নম্বর রাদারফোর্ড পরমাণু মডেলের মতামতের যদি প্রথমটা পড়ি, প্রথমটা হচ্ছে পরমাণু একটি নির্দিষ্ট কেন্দ্র আছে। পরমাণুর নির্দিষ্ট একটি কি আছে? কেন্দ্র আছে। এই কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস। এটা এই সম্পর্কে আমরা অবশ্যই সবাই অবগত আছি যে একটি পরমাণুর একটি নির্দিষ্ট কেন্দ্র আছে এবং এই কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে হচ্ছে প্রোটন এবং নিউট্রন, দুইটাই ভিতরে থাকে এখানে। ওকে, আমরা একটু যদি এদিকে লক্ষ্য করি, এটা হচ্ছে আমাদের সেই নিউক্লিয়াস। এই যে আমি কেন্দ্রটা আঁকলাম, এখানে ভিতরে বেশি ছোট জায়গা হয়ে যাচ্ছে। ওকে, এখানে স্টার চিহ্ন দিয়ে পুরো এটা হচ্ছে আমাদের কেন্দ্র আর এটা হচ্ছে আমাদের সেই কক্ষপথ, পুরোটা হচ্ছে পরমাণু। এখন এই পরমাণুর ভিতরে যে কেন্দ্রটা থাকে এটাকে বলা হইতেছে আমাদের নিউক্লিয়াস। এই কেন্দ্রের নাম হচ্ছে আমাদের নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে কি কি থাকে? দুইটা জিনিস থাকে, একটা হলো প্রোটন আর একটা হচ্ছে নিউট্রন। আর এই প্রোটন এবং নিউট্রনকে কেন্দ্র করে বাহিরের কক্ষপথে ইলেকট্রন গুলো ঘুরছে। তাহলে আমরা কি পরমাণু মডেলটা একটু বুঝতে পেরেছি? যখন আমরা এগুলো ওকে ওকে লাস্টে আমরা কি করব, এগুলোকে মুছে বড় করে একটা চিত্র আঁকিয়ে তারপর এখান থেকে দেখাবো। আগে আমরা এখান থেকে দেখি নিউক্লিয়াসের ভিতরে প্রোটন এবং বাইরে কি থাকে? ইলেকট্রন থাকে। এই যে এখানে আমি কি লিখছি, ভিতরে থাকে হলো প্রোটন এবং বাইরে থাকে কি? ইলেকট্রন। যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, যেহেতু আপেক্ষিকভাবে কার ভর শূন্য? ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, তাই নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন এবং নিউট্রন থাকে তাকে পরমাণুর ভর হিসেবে বিবেচিত করা হয়। এই কথাটা আবার একটু সাবধান, আমি প্রথম থেকে আবারই বলি। একটি পরমাণুর কেন্দ্র থাকে, এই কেন্দ্রকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং বাহিরে থাকে কি? ইলেকট্রন। আর যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর শূন্য ধরা হয়, তাই নিউক্লিয়াসের ভিতরে যে প্রোটন এবং নিউট্রন থাকে তাকে পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। ওকে, এবার যদি আমি 2 নম্বরটা দেখি, নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র। দেখো তো, সম্পূর্ণ এত বড় একটা পরমাণু, এই পরমাণুর ভিতরে অনেক ছোট একটা জিনিস নিউক্লিয়াস বা কেন্দ্র না? এই নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র, অত্যন্ত কি ক্ষুদ্র বা ছোট। এই এবং পরমাণুর বেশিরভাগ জায়গায় ফাঁকা। এখন এই কক্ষপথ গুলো ছাড়া বেশিরভাগ জায়গায় কি ফাঁকা না? শুধুমাত্র কেন্দ্রের ভিতরেই থাকে কি? প্রোটন এবং নিউট্রন, আর সম্পূর্ণ জিনিসটা ফাঁকা। তার যে কক্ষপথ গুলো থাকে ওইখানে থাকে শুধু ইলেকট্রন, কিন্তু বেশিরভাগ জায়গায় ফাঁকা না? ওকে, বেশিরভাগ জায়গায় ফাঁকা। এখন 3 নাম্বারটা সৌরজগৎ। রাদারফোর্ড পরমাণু মডেল বলছে হচ্ছে সৌরজগতে আমরা জানি আমাদের সৌরজগতের বিভিন্ন কক্ষপথে আমাদের যে গ্রহগুলো আছে এক একটা কক্ষপথে নির্দিষ্ট দূরত্ব অবস্থান করে সূর্যকে কেন্দ্র করে ঘুরতে থাকে। এইখানে সে কথাই বলছে, সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে যেমন সূর্যগুলো সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন গ্রহগুলো ঘুরছে না? ওই যেভাবে ঘুরছে ঠিক সেভাবেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলো ঘুরে। মানে আমাদের সৌরজগতের, এটাকে যদি আমি সূর্য হিসেবে বিবেচনা করি, এই সূর্যকে কেন্দ্র করে আমাদের যে পৃথিবী বলো, শুক্র, বুধ, শনি, এগুলো বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে না?
এই যে বিভিন্ন কক্ষপথে ঘুরতেছে, এটা এটা এভাবে যে বিভিন্ন কক্ষপথে ঘুরতেছে, ঠিক সেভাবেই হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। উনি তাহলে সৌরজগতের সাথে আমাদের কি বলছে, পরমাণু মডেলের তুলনা করছে। ওকে, তাহলে আমি যদি তিনটার ভিতরে আবার প্রথম থেকে বলি, পরমাণু একটি নির্দিষ্ট কেন্দ্র আছে। এখানে লেখা অনেক বড় দেখা যেতে পারে, কিন্তু জিনিসগুলো অনেক ইজি। ফার্স্টে যদি আমি বলি নিউক্লিয়াসের পরমাণুর একটি কেন্দ্র আছে, কেন্দ্রের নাম হচ্ছে নিউক্লিয়াস। এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন, এবং বাহিরে থাকে হচ্ছে ইলেকট্রন। ওকে, শেষ। তারপর এই কথাটা হচ্ছে, যেহেতু আপেক্ষিকভাবে ইলেকট্রনের ভর কি শূন্য ধরা হয়, কাজেই যেহেতু এটা যদি শূন্য ধরা হয়, তাহলে এই বাকি যে দুইটা আছে, এই দুইটাকে কেন্দ্র করে তো পরমাণুর ভর হবে। ওকে, তাহলে প্রোটন এবং নিউট্রনের ভরই পরমাণুর ভর হিসেবে বিবেচনা করা হয়। শেষ। তারপর নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর বেশিরভাগ জায়গায় কি ফাঁকা। ওকে, এখন 3 নাম্বারটা হচ্ছে সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে গ্রহগুলো যেভাবে ঘুরতে থাকে, ঠিক সেভাবেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। এখানে আমি আরেকটা কথা বলতে পারি, 3 নাম্বার, এখানে নিউক্লিয়াসে যে কয়টি নিউক্লিয়াসে যে যে কয়টি যে কয়টি প্রোটন থাকবে, প্রোটন থাকে, নিউক্লিয়াসে যে কয়টি প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাহিরে, নিউক্লিয়াসের বাহিরে সে কয়টি ইলেকট্রন থাকে, কি থাকে? ইলেকট্রন থাকে। ওকে, এটা দ্বারা আমি ইলেকট্রন বুঝাইছি। আচ্ছা, এখানে যদি আবার বলি সৌরজগতের সূর্যকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গ্রহগুলো ঘুরছে, ঠিক সেভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রন গুলো এখানে ঘুরছে। সরি, উপরেটা হবে গ্রহগুলো ঘুরছে আর নিচেটা হবে ইলেকট্রন গুলো ঘুরছে। ওকে, এখন কথা হচ্ছে নিউক্লিয়াসের ভিতরে যে কয়টি প্রোটন থাকবে, বাইরে সে কয়টি কি থাকবে? ইলেকট্রন থাকবে। তাহলে কথা কি এখানে ক্লিয়ার? ওকে, তাহলে আমি এখান থেকে প্রথমটা যদি মুছি, এখানে আমাদের আরেকটা মতবাদ আছে। টোটাল আমার রাদারফোর্ড পরমাণু মডেলের 4টি মতবাদের কথা এখানে উল্লেখ আছে। তাহলে এটাকে যদি আমি এখান থেকে মুছে ফেলি, এখানে 4 নাম্বারটা হচ্ছে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী বাহী হবে চার্জবাহী। ওকে, ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের প্রতি ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। আকর্ষণ বল অনুভব করে। আচ্ছা, তাহলে এখানে কি বললাম? ধনাত্মক চার্জ বাই নিউক্লিয়াস। তাহলে এখানে আরেকটা জিনিস কিন্তু শিখতে পারলাম, নিউক্লিয়াস কি? ধনাত্মক চার্জ মানে প্লাস, আর ঋণাত্মক চার্জ বাই ইলেকট্রন, তাহলে ইলেকট্রন কি? মাইনাস। এই কারণে আমি এখানে একটু খেয়াল করেন, ইলেকট্রনের আগে কি দিছি? ইলেকট্রনের উপরে কি দিছি? মাইনাস চিহ্ন দিছি। কথাটা কি ক্লিয়ার? নিউক্লিয়াস হচ্ছে ধনাত্মক চার্জবাহী এবং ইলেকট্রন হচ্ছে ঋণাত্মক চার্জবাহী। ওকে, ফাইন। এই ধনাত্মক এবং ঋণাত্মক যে আধান আছে বা চার্জ আছে, এগুলা একটার প্রতি একটা আকর্ষণ বল অনুভব করে। মানে নিউক্লিয়াসের প্রতি ইলেকট্রনের এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বল এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বল
আকর্ষণ বল কেন্দ্রমুখী। আকর্ষণ বল কেন্দ্রমুখী। আচ্ছা, এই কেন্দ্রমুখী আকর্ষণ বলের কারণেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। আসলে নিউক্লিয়াস গুলো ইলেকট্রনকে ঘুরতে থাকার কারণটা কি? এই কেন্দ্রমুখী বল। কথাটা কি ক্লিয়ার? এই কেন্দ্রমুখী বলের কারণে মানে হচ্ছে ধনাত্মক চার্জবাহী নিউক্লিয়াসের সাথে ঋণাত্মক চার্জবাহী ইলেকট্রন এক ধরনের আকর্ষণ বল অনুভব করে। এই আকর্ষণ বলটি হলো কেন্দ্রমুখী। আর এই কেন্দ্রমুখী বলের কারণেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। এখন আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি কিভাবে এই জিনিসগুলো হয়, তাহলে এখান থেকে আমি এইগুলো মুছে দিচ্ছি। আচ্ছা, এখন আমি এখানে ভিতরে রাখলাম হচ্ছে প্রোটন আর হচ্ছে নিউট্রন। পিতে প্রোটন, এনতে নিউট্রন। ওকে, এখানে তাহলে আমি এটাকে দিলাম কেন্দ্র। এটাকে কি নাম দিলাম? কেন্দ্র। কেন্দ্রের নাম কি? কেন্দ্রকে আমরা কি পরে আসলাম? কেন্দ্রকে আমি বলতে পারি কি নিউক্লিয়াস। ওকে, এখানে স্ল্যাশ দিয়ে দেখলাম নিউক্লিয়াস। নিউক্লিয়াস ওকে, লিখতে পারি কেন্দ্রের নাম কি? নিউক্লিয়াস না? ওকে, এই নিউক্লিয়াসের ভিতরে কি থাকে? নিউট্রন এবং প্রোটন, এবং বাহিরে থাকবে কক্ষপথে। এই যে বাহিরে একটা কক্ষপথ আঁকলাম, এই কক্ষপথে কি থাকবে? ইলেকট্রন। কি থাকবে? ইলেকট্রন। তাহলে কি আমি বুঝাইতে পারছি? এখানে দেখেন প্রথম থেকে পরমাণুর একটি কেন্দ্র আছে যার নাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন, বাইরে থাকে ইলেকট্রন। শেষ আমাদের। তারপর 2 নম্বর ভিতরে যদি যাই, পরমাণুর কি বলে, পরমাণুর নিউক্লিয়াস অত্যন্ত ক্ষুদ্র এবং পরমাণুর বেশিরভাগ জায়গায় কি ফাঁকা। এখন এত বড় একটি পরমাণুর ভিতরে অনেক ক্ষুদ্র একটি জায়গায় নিউক্লিয়াসটা অনেক ছোট একটা অংশ না, আর বেশিরভাগ জায়গায় কি ফাঁকা। ওকে, এরপর এই যে এখানে বললাম না এটা ধনাত্মক চার্জ যুক্ত, আর এটা কি ঋণাত্মক চার্জ যুক্ত, এই কারণে ইলেকট্রন মাইনাস রেখে ফেলছে। এদের ভিতরে এক ধরনের আকর্ষণ বল অনুভব হয়। এদের ভিতরে এক ধরনের প্লাস মাইনাসে এক ধরনের আকর্ষণ বল অনুভব হয়। এই আকর্ষণ বল কেন্দ্রমুখী মানে কেন্দ্রের দিকে। এখন এই কেন্দ্রের দিকে হওয়ার কারণে এগুলো কি হয়? চলতে থাকে, বিভিন্ন কক্ষপথে ঘুরতে থাকে। এইভাবে যেভাবে ঘুরতেছে মানে আমাদের সূর্যকে কেন্দ্র করে যেভাবে গ্রহগুলো ঘুরে, ঠিক যেভাবে এই কেন্দ্রমুখী বলের কারণে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। তাহলে আমরা প্রথমেই আজকে রাদারফোর্ড পরমাণু মডেল সম্পর্কে জানলাম। রাদারফোর্ড পরমাণু মডেল 1911 সালে প্রস্তাব করা হয়, এবং রাদারফোর্ড পরমাণু মডেলের আমরা কি জানলাম? মতবাদ সম্পর্কে জানলাম। ওকে, যেহেতু আমরা মতবাদ সম্পর্কে জেনে ফেলছি, এখন আমাদের জানতে হবে রাদারফোর্ড পরমাণু মডেলের। তাহলে আমরা এতক্ষণ শিখলাম রাদারফোর্ড পরমাণু মডেলের মতবাদ। এখন আমরা শিখবো রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতা। রাদারফোর্ড পরমাণু মডেলের সীমাবদ্ধতার ভিতরে প্রথম সীমাবদ্ধতাই হলো রাদারফোর্ড পরমাণু মডেলের ইলেকট্রনের কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। কি দিতে পারেনি? ইলেকট্রন যে নির্দিষ্ট কক্ষপথে ঘুরবে, কিছুক্ষণ আগে যে দেখাইলাম নিউক্লিয়াসের ভিতরে থাকে প্রোটন এবং নিউট্রন, আর বাইরে থাকে ইলেকট্রন। এই ইলেকট্রন গুলো যে ঘুরবে, কিভাবে ঘুরবে, তার কোন কক্ষপথে ঘুরবে, গোলাকার কক্ষপথ, বৃত্তাকার কক্ষপথ, কিভাবে ঘুরবে, তারপর সে ডিম্বাকার হতে পারে, উপবৃত্তাকার, কিভাবে ঘুরবে সেই সম্পর্কে কোনো আইডিয়া দেওয়া হয়নি। কিন্তু আইডিয়া দেওয়া হয়নি, তাহলে এটাই হলো তার প্রথম সীমাবদ্ধতা, কোনো ধারণা দিতে পারেনি। 2 নম্বরটা হচ্ছে সৌরজগতের সাথে যেহেতু তুলনা করছে, এই সৌরজগতের সাথে তুলনা করার কারণে রাদারফোর্ড পরমাণু মডেলে কিন্তু আরেকটা নাম আছে, তা হচ্ছে সোলার সিস্টেম মডেল বা সৌর মডেল। এটার কারণ কি? তিনি সৌরজগতের সাথে যেহেতু তুলনা করছেন, তাহলে এখানে কি আমি আরেকটা জিনিস লিখতে পারি? রাদারফোর্ড পরমাণু মডেলকে বলা হয় সৌর মডেল। কথাটা কি বুঝাইতে পারছি? রাদারফোর্ড পরমাণু মডেলকে যেহেতু সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে, এই কারণে রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌর মডেলও বলা হয়ে থাকে। ওকে, এখন আমরা সীমাবদ্ধতায় বাড়ি আসি। রাদারফোর্ড পরমাণু মডেলের প্রথম সীমাবদ্ধতা হলো কক্ষপথের আকার আকৃতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। 2 নম্বর কথা হচ্ছে যেহেতু আমরা বলছি সৌরজগতের সাথে তুলনা করছে, আসলে সৌরজগতের ভিতরে কোনো চার্জ আছে? সৌরজগতের ভিতরে কোনো চার্জ বা আধান নেই। সৌরজগতের গ্রহ এবং উপগ্রহের ভিতরে কোনো চার্জ বা আধান নেই, কিন্তু ইলেকট্রন এবং নিউট্রন, আমি ওইখানে চিত্রের ভিতরে দেখাইছি, ইলেকট্রন কি ঋণাত্মক চার্জ বিশিষ্ট এবং নিউক্লিয়াস কি ধনাত্মক চার্জ বিশিষ্ট। তাহলে এগুলোর ভিতরে চার্জ আছে, কিন্তু সূর্য এবং গ্রহের ভিতরে কোনো কি নেই? চার্জ নেই।
আচ্ছা, আর এগুলোর ভিতরে চার্জ আছে। এখন আপনারাই বলেন, কোন চার্জ যুক্ত জিনিসের সাথে চার্জ বিহীন কোন জিনিসের যখন তুলনা বা কম্পেয়ার করা হয় তখন কি এটা কখনো যুক্তিগতা হয়? কোনো যুক্তিগতা আসে না। তাহলে এই কারণে বলছে চার্জহীন সূর্য এবং গ্রহের সাথে চার্জযুক্ত ইলেকট্রন এবং নিউক্লিয়াসের তুলনা করা সঠিক হয়নি। ওকে, এবার আমরা যদি 3 নম্বরে দেখি, একের অধিক। রাদারফোর্ড বলছে একটি ইলেকট্রন কিভাবে ঘুরবে সেই সম্পর্কে বলা হয়েছে, কিন্তু উনি বলতে পারেন না হচ্ছে একের অধিক। যদি একাধিক কি থাকে, একের অধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু নিউক্লিয়াস ইলেকট্রন গুলো কিভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে তার কোনো ধারণা দিতে পারেন। মানে উনি বলছে একটা যদি থাকে তাহলে ঘুরতে পারবে সুন্দর মতো, কিন্তু যদি একের অধিক এসে পড়ে 2টা 3টা 4টা 5টা, তাহলে কিভাবে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে তার কোনো ধারণা দিতে পারেননি। 4 নাম্বার, এখানে আরেকজন বিজ্ঞানীর নাম আছে যার নাম হচ্ছে ম্যাক্সওয়েল। কি? ম্যাক্সওয়েল। ম্যাক্সওয়েলের আলাদা একটি তত্ত্ব আছে, তা হচ্ছে ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে হচ্ছে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রন গুলো ঘুরবে, ঘূর্ণয়নের সময় ক্রমাগত শক্তি হারাতে থাকবে। এখানে এক্সাম্পল হিসেবে বলতে পারি, আমরা যদি কোনো বৃত্তাকার মাঠে দৌড়াতে থাকি, দৌড়াতে থাকতে থাকতে আমাদের শক্তি কি হবে? আস্তে আস্তে কমতে থাকবে না? ওকে, শক্তি কমতে কমতে আমাদের লাস্ট মুহূর্তে কি হবে? পুরো শক্তি শেষ হয়ে যাবে বা আমরা আর দৌড়াতে পারবো না, এরকম একটা জিনিস এখানে সেটাই বলছে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রন গুলো ঘুরতে থাকবে, আস্তে আস্তে কি করতে থাকে? ক্রমাগত শক্তি হারাতে থাকে। শক্তি হারাতে থাকে। শক্তি হারানোর ফলে ইলেকট্রন গুলো ঘূর্ণনের কক্ষপথ কি হতে থাকে? ছোট হতে থাকে। মানে যত ঘুরতে থাকে আস্তে আস্তে গিয়ে ছোট হয়। এটা এটা চিত্রটা যদি আমি এগুলো মুছে দেই তাহলে, ওকে 3 নাম্বারটা যদি মুছি তাহলে আমরা চিত্রটা দ্বারা আরেকটু ক্লিয়ার হতে পারবো। ওকে, এটাও মুছে দিই। ম্যাক্সওয়েল বলছে হচ্ছে এটা হচ্ছে আমাদের নিউক্লিয়াস। ওকে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রন গুলো ঘুরতে থাকবে, এখান থেকে যদি যাত্রা শুরু করে ঘুরতে থাকলে আস্তে আস্তে কি হবে? আমাদের শক্তি হারাতে থাকবে। শক্তি হারাতে থাকলে এদের কক্ষপথ ছোট হতে থাকবে এবং এক সময় এসে এখানে ইলেকট্রনটা দিল। এই ইলেকট্রনটা যখন আস্তে আস্তে ঘুরতে থাকবে, মানে এখানে বলছে কি ইলেকট্রন গুলো নিউক্লিয়াস কেন্দ্র করে যখন ঘুরতে থাকবে, ঘুরতে থাকলে ক্রমাগত শক্তি হারাতে থাকবে। শক্তি হারাতে থাকলে কি হবে? কক্ষপথ সংখ্যা, ঘূর্ণনের যে পথ সংখ্যাটা হবে তা হবে ক্রমাগত কি হতে থাকবে? ছোট হতে থাকবে। আচ্ছা, যদি ছোট হতে থাকে তাহলে কি হবে? নিউক্লিয়াসের উপর এক সময় না এক সময় এসে নিউক্লিয়াসের উপর পতিত হবে। যদি নিউক্লিয়াসের উপর পতিত হয় তাহলে প্লাস মাইনাস যখন একসাথে হয়ে যাবে তখন এটার কোনো অস্তিত্বই থাকবে না। এখানে বলছি তাহলে অর্থাৎ পরমাণুর অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। তাই ম্যাক্সওয়েলের তত্ত্ব অনুসারে, ম্যাক্সওয়েল যে তত্ত্বটা দিয়েছে এই অনুসারে কি হবে না? রাদারফোর্ড পরমাণু মডেলটি সঠিক নয়। তাহলে আমরা আজকে আমাদের পরমাণু মডেলের প্রথম যে পরমাণু মডেলটা তা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল, যাকে সৌর মডেল বলা হয়, যা প্রস্তাব করা হয়েছে 1911 সালে। এই পরমাণু মডেলের মতবাদ সম্পর্কে জানতে পারলাম এবং সীমাবদ্ধতা সম্পর্কে জানতে পারলাম। ইনশাআল্লাহ পরবর্তী পর্বে আমরা জানতে পারবো কি বলে বোর পরমাণু মডেল। বোর পরমাণু মডেলের ভিতরে এখানে 3টা জিনিস আছে যা এখানে লেখা আছে: মতামত, সাফল্য এবং সীমাবদ্ধতা। ইনশাআল্লাহ আমরা পরবর্তী পর্বে রাদারফোর্ড পরমাণু মডেল তো আজকে শিখতেই পারলাম, পরবর্তী পর্বে বোর পরমাণু মডেল সম্পর্কে বিস্তারিত জানবো। সে পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।